বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, ঘুঘু দেখেছ হাত দেখনি। ক্ষমতার মসনদে বসে যখন কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে তখন তার পতনটা ঠিক এমনই হয়। তৃণমূল কংগ্রেসের এক সময়ের দাপুটে নেতা প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী আজ তিনি শ্রীঘরে। আর গ্রেপ্তারের জায়গাটা কোথায় জানেন? পুরুলিয়া। যে নেতা নিজের এলাকায় বাঘের মতো দাপিয়ে বেড়াতেন সেই তিনিই কিনা পুলিশের তাড়া খেয়ে ইঁদুরের মতো লুকিয়েছিলেন পুরুলিয়ার এক কোনায়। আজ আমরা আজকের এই রিপোর্টে দেখব কিভাবে একজন সাধারণ স্তরের তৃণমূল নেতা ধাপে ধাপে হয়ে উঠলেন তোলামূলের একচ্ছত্র অধিপতি। কার অঙ্গুলি হেলনে চলতো এই দাদাগিরি, আর কোন অদৃশ্য শক্তির জোরে দেবরাজ হয়ে উঠেছিলেন আনটাচেবল। তৃণমূল থেকে তোলামূল এই যাত্রাপথটা সবার জন্য খুব একটা মসৃণ ছিল না, কিন্তু দেবরাজ চক্রবর্তীর জন্য সেটা একেবারে জল ভাত হয়ে দাঁড়িয়েছিল। এলাকায় কান পাতলেই শোনা যেত তার দাদাগিরির কাহিনী। প্রমোটিং থেকে শুরু করে সিন্ডিকেট, তোলাবাজি থেকে জমি দখল, এমন কোনো বেআইনি কাজ ছিল না যেখানে দেবরাজের নাম জড়ায়নি। অভিযোগ, তার কথার উপর কথা বলার সাহস এলাকার কারো ছিল না, কারণ তার পরিচয় শুধুমাত্র একজন তৃণমূল নেতা বা প্রাক্তন কাউন্সিলর নয়, তিনি ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং গায়িকা অদিতি মুন্সির স্বামী। একদিকে স্ত্রীর গানের সুর আর গ্ল্যামার, অন্যদিকে স্বামীর সিন্ডিকেটের অট্টহাসি। বাংলার মানুষ কি এতটাই বোকা? সংস্কৃতির মোড়কে এই যে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল তার হিসেব তো একদিন দিতেই হতো। অভিযোগ, এলাকার প্রতিটা ইট, প্রতিটা ইমারত তৈরি হতো দেবরাজের কাটমানির অঙ্গুলি হেলনে। আর এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, একজন সাধারণ কাউন্সিলর এত বড় সাম্রাজ্য চালাচ্ছেন আর তার দলের শীর্ষ নেতৃত্ব কিছুই জানতো না, নাকি জেনেও চোখ বন্ধ করে রাখা হয়েছিল? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, দেবরাজের এই চূড়ান্ত বারবারন্তরের পেছনে কিন্তু হাত ছিল কোনো প্রভাবশালী নেতার। তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের একজন ছিলেন এই দেবরাজ চক্রবর্তী। আর এই ঘনিষ্ঠতাকেই কি তিনি নিজের রক্ষা কবচ বানিয়ে নিয়েছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই কি তার দাদাগিরি আর তোলামূলের সংস্কৃতিকে প্রশ্রয় দিয়েছিল দল? আজ যখন দেবরাজ চক্রবর্তীর হাতে হাত করা, তখন দলের সেই শীর্ষ নেতৃত্ব কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে এবং তার নাম ভাঙিয়ে ঘনিষ্ঠতার তকমা গায়ে সেটে বছরের পর বছর ধরে যে তোলাবাজি চলল, তার দায় কি এড়াতে পারে দলের হাইকমান্ড? সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছায়ায় থেকেই কি দেবরাজ চেয়েছিলেন বা ভেবেছিলেন তাকে কেউ ছোঁয়ার সাহস পাবে না? ভেবেছিলেন আইন তার পকেটের মধ্যে? পুলিশ খুঁজছিল, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, আর শেষ পর্যন্ত তার হদিশ মিলল পুরুলিয়াতে। ক্ষমতার দম্ভে ফুলে ফেপে ওঠা সেই দাপুটের নেতাকে শেষে পালাতেই হয়েছিল ছদ্মবেশে, আত্মগোপন করে। কিন্তু শেষ রক্ষা তো হলো না। ঘুঘু শেষ পর্যন্ত ধরা পড়ল আইনের ফাঁদে। দুর্নীতির যে ইমারত তিনি তিলে তিলে গড়ে তুলেছিলেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আজ তাসের ঘরের মতো তা ভেঙে পড়ছে। দেবরাজ চক্রবর্তীর এই পতন আসলে বাংলার রাজনীতিতে একটা বড় বার্তা তো বটেই। আর সেই বার্তাটা হলো, আপনি যত বড়ই দাদা হন না কেন, আর আপনার মাথার উপর যত বড়ই প্রভাবশালী নেতার হাত থাকুক না কেন, পাপের ধরা একদিন পূর্ণ হবেই। তৃণমূলের সাইনবোর্ড ঝুলিয়ে তোলামূলের যে রাজত্ব দেবরাজ চালিয়েছিলেন, আজ তার হিসেব নিকেশ শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার অহংকার আজ ধুলোয় লুটোচ্ছে। আপনাদের কি মনে হয়, দেবরাজ চক্রবর্তীর মাথার উপর যাদের হাত ছিল তারা এখনো বাইরে কেন ঘুরছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান।
আর দেখতে থাকুন রাশ সিক্স।